নমস্কার। আজকে আমি আলোচনা করব ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হিস্টোরি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে সিন্ধু সভ্যতা, যেটাকে আমরা হরপ্পা সভ্যতা বলি, এই হরপ্পা সভ্যতা সম্পর্কে আমি খুব ছোট্ট একটু আলোচনা করব আমার এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই যেটা বলার সেটা হলো পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত হরপ্পার ব্রোঞ্জ যুগের নাগরিক সংস্কৃতির আবিষ্কার ছিল এক বড় পদক্ষেপ। এখানে 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার কানিংহাম, যিনি পরবর্তীকালে খননবিদ হিসেবেই বিশেষভাবে পরিচিত হন, একটি হরপ্পা যুগের শিল তিনি সেখানে দেখতে পেয়েছিলেন। হরপ্পা যুগের শিল, যদিও এই শিলটিতে একটি ষাঁড় ও 6টি লিখিত বর্ণ ছিল, কিন্তু তিনি ওই ষাঁড়টাকে বুঝতে পেরেছিলেন শিলটিকে দেখে যে এখনও আমরা এই ষাঁড় জাতীয় প্রাণী দেখতে পাই, কিন্তু যে 6টি যে লিখিত বর্ণ ছিল সেটি তার তাৎপর্য তিনি উপলব্ধি করতে পারেননি। অনেক দিন পরে 1921 খ্রিস্টাব্দে হরপ্পা ক্ষেত্রটির তাৎপর্য বোঝা যায়, যখন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি ওইখানে খনন কার্য শুরু করেন। একই সময়ে ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশে মহেঞ্জোদড়োর ক্ষেত্রটির উৎখনন করেন। এবারে ধাপে ধাপে অনেকবারই সেখানে খনন কার্য হয়েছে। 1931 খ্রিস্টাব্দে হয়েছে, 1938 খ্রিস্টাব্দে হয়েছে, 1940 খ্রিস্টাব্দে হয়েছে। এইরকম ধাপে ধাপে যতবারই খনন কার্য হয়েছে ততবারই কিছু না কিছু তথ্য প্রত্নতাত্ত্বিকেরা আবিষ্কার করেছেন। এখানে দেখো, আমি এই যে দ্বিতীয় স্লাইডটিতে এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে হরপ্পা সভ্যতা মূলত কোন যুগে। হরপ্পা সভ্যতা মূলত এটা ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা যায়, মানে তাম্রপ্রস্তর যুগ শেষ হয়ে ব্রোঞ্জ যুগের সংস্কৃতি, অর্থাৎ পৃথিবীর মধ্যে সেই সময়ের হিসাবে সর্বপ্রথম নগরাশ্রয়ী সভ্যতা এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকেই বলা হয়। ব্রোঞ্জ যুগে এই সভ্যতার বিকাশ ঘটেছিল। একটু আগে আমি বলেছি যে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি, বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, এরাই আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন, এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনিও এই আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দেখা যাচ্ছে যে হরপ্পা সংস্কৃতি প্রাচীনতর কিন্তু ব্রোঞ্জ ব্যবহারকারী সংস্কৃতি হিসেবেই এটি তাম্রপ্রস্তর যুগে এই সংস্কৃতির উদ্ভব হয়েছিল ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে, এবং দেখা যাচ্ছে যে এই সংস্কৃতি বিকশিত হয়ে এক নাগরিক সভ্যতায় পূর্ণতা লাভ করেছিল। সিন্ধু পাঞ্জাবে এই নাগরিক সভ্যতার ধ্বংসাবশেষ আমরা পেয়েছি। এখান থেকে এটি ছড়িয়ে পড়েছিল দক্ষিণ এবং পূর্ব দিকে। এইভাবে হরপ্পা সংস্কৃতি পাঞ্জাব, হরিয়ানা, সিন্ধু, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান এবং উত্তরপ্রদেশের প্রান্ত সীমায় বিস্তার লাভ করেছিল। আচ্ছা, এখানে দেখো তৃতীয় যে স্লাইড, এখানে আমি মূলত একটা ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে এই যে লাল মতন যে অংশটা, এই অংশটাতেই মূলত হরপ্পা সভ্যতার বিস্তার ঘটেছিল। এখানে দেখো যে একটু আমি দেখাই তোমাদের জুম করে, যে এই যে মহেঞ্জোদড়ো, হরপ্পা, তারপরে লোথাল, এইগুলো কিন্তু মূলত পাকিস্তানের মধ্যেই। মহেঞ্জোদড়ো, হরপ্পা, তবে লোথালটা গুজরাটের মধ্যে লোথাল, তারপরে কালীবঙ্গান, হরিয়ানার বনওয়ালি, এইগুলো এখন ভারতবর্ষের মধ্যেই এর অবস্থান আছে। এইবার চতুর্থ যে স্লাইড, এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি যে হরপ্পার বিস্তার কিভাবে এখানে বিস্তার হয়েছিল, আজ থেকে কত বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল। এখানে দেখো যে মূলত তো আমরা বলি যে আজ থেকে প্রায় 5000 বছর, 5000 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সন্ধান আমরা পাই, কিন্তু বিকশিত হয়েছিল 2600 খ্রিস্টপূর্বাব্দে। আজ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে প্রায় 2800 মতো হরপ্পা ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে।
এগুলি হরপ্পা সংস্কৃতির আদি, পরিণত এবং অন্তিম পর্যায়ভুক্ত। পরিণত পর্যায়ের সবচেয়ে বিখ্যাত দুটি ক্ষেত্র হলো পাঞ্জাব প্রদেশের হরপ্পা এবং সিন্ধু প্রদেশের মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো শব্দের আক্ষরিক অর্থ হলো মৃতের ঢিবি। যে দুটি এলাকা মানে এই হরপ্পা এবং মহেঞ্জোদড়ো, এই দুটি এলাকাই বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কিন্তু দুটি অঞ্চলের মধ্যে দূরত্ব ছিল 483 কিলোমিটার। একবার ভেবে দেখো তোমরা, দুটো অঞ্চলের মধ্যে দূরত্ব ছিল 483 কিলোমিটার, কিন্তু তাদের যোগসূত্র ছিল একমাত্র সিন্ধু নদী। এই সভ্যতার তৃতীয় যে নগরটা, সেই নগরটার নাম ছিল চানহুদড়ো, যা সিন্ধু প্রদেশের মহেঞ্জোদড়োর চেয়ে 130 কিলোমিটার দক্ষিণে, এবং চতুর্থ নগরটি হলো লোথাল। এই যে আমি একটু আগে ম্যাপের মাধ্যমে তোমাদের দেখালাম, লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত, যা গুজরাটের ক্যাম্বে উপসাগরের উপরের দিকে অবস্থিত। পঞ্চম যে নগরটা সেটা হলো যে কালীবঙ্গান। কালীবঙ্গান শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ বালা, কৃষ্ণবর্ণ বালা, যেটি উত্তর রাজস্থানে অবস্থিত। ষষ্ঠ নগর হলো বনওয়ালি, যেটি বর্তমানে হরিয়ানার হিসার জেলায়। তা এইবার পরে মূলত আমি তোমাদের খানিকটা বোঝাতে পেরেছি যে হরপ্পা এবং মহেঞ্জোদড়ো। এবারে আমি আসছি, যেটা এখন এখানে তো খুব বড় আলোচনা করা যাবে না, যতটা সম্ভব আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে এই হরপ্পা সভ্যতা হলো নগর কেন্দ্রিক সভ্যতা। মানে দেখো, আজ থেকে প্রায় 5000 বছর আগে গড়ে ওঠা, বিকশিত হয়েছিল অবশ্য 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে। কিন্তু সেই সময়ে যে এই রকম এখন আমরা যে ধরনের নাগরিক সভ্যতা দেখতে পাই, সেই একই ধরনের নাগরিক সভ্যতার বিকাশ অত বছর ওই খ্রিস্টপূর্বাব্দে 2600 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ধরনের নাগরিক সভ্যতা ওই সময়কার মানুষেরা গড়ে তুলেছিল। হরপ্পা মহেঞ্জোদড়ো প্রত্যেকটা নগরী, শুধু হরপ্পা মহেঞ্জোদড়ো নয়, প্রত্যেকটা নগরেরই বৈশিষ্ট্য একই ধরনের ছিল। নগরগুলিকে মূলত দুটো ভাগে ভাগ করা হতো, সিটাডেল বা দুর্গ এলাকা, নিচু এলাকা। সিটাডেল এলাকায় মূলত হলো শাসক শ্রেণীর মানুষেরা বসবাস করত এবং ধনী শ্রেণীর মানুষেরাই বসবাস করত। আর নিচু এলাকায় প্রধানত যে গরিব, যাদের অবস্থা তুলনামূলকভাবে অনেকটাই কম, তারাই প্রধানত নিচু এলাকাগুলিতে বসবাস করত। এবার আমি আসছি যে মহেঞ্জোদড়ো, যে হরপ্পা সভ্যতার বা সিন্ধু সভ্যতার যে দুটো গুরুত্বপূর্ণ নগরী হরপ্পা এবং মহেঞ্জোদড়ো, এই দুটো নগরীর মূল বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে মহেঞ্জোদড়োর যে মূল বৈশিষ্ট্য ছিল সেটা হলো এর স্নানাগার। আর হরপ্পার মূল বৈশিষ্ট্য ছিল তার শস্যাগার। আমি এখানে হরপ্পার শস্যাগার এই স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। আমি হরপ্পার শস্যাগারটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করব যে শস্যাগার সিন্ধু সভ্যতার সব নগরীতেই ছিল, কিন্তু হরপ্পার শস্যাগারটি ছিল সবচেয়ে বড় এবং উন্নত। সেখানে সারা বছরের খাদ্যশস্য মজুত করে রাখা হতো। হরপ্পা শস্যাগারটির দিকে আমরা একটু নজর দিই। আমি এই স্লাইডে শস্যাগারের ধ্বংসাবশেষ আমি দেখানোর চেষ্টা করেছি যে হরপ্পা শস্যাগারটি মূলত অবস্থিত ছিল রাভি নদীর প্রাচীন খাতের নিকটেই। রাভি নদী যে জায়গাটায় এই হরপ্পার শস্যাগারটা পাওয়া গেছে, সেই জায়গাটায় যে রাভি নদী ওখান থেকে বয়ে গিয়েছিল, সেই সময় রাভি নদীর এখন অস্তিত্ব সেখানে আর তোমরা পাবে না, সেই জায়গাটা শুকিয়ে গেছে। শস্যাগারের ভিতরে রয়েছে 2 সারি মঞ্চ, প্রতিটি সারিতে রয়েছে আবার 6টা মঞ্চ, মঞ্চ করে করে শস্যগুলো রাখা হতো। শস্যাগার, বড় শস্যাগার, পাকা ইটের তৈরি শস্যাগার, এবং নিচেটাও প্রধানত পাকা ইটের তৈরি, কিন্তু ডাইরেক্ট ওই পাকা ইটের তৈরি মেঝের ওপরে কিন্তু শস্য রাখা হতো না, কারণ যে কোনো সময় শস্য নষ্ট হয়ে যেতে পারে বা পোকায় লাগতে পারে। ওই জন্য শস্যাগারের ভিতরেই সারি সারি মঞ্চ তৈরি করা হতো, সেই মঞ্চের উপরে শস্য রাখা হতো।
মঞ্চের উপরে যাতে এবং এবং ওই শস্যাগারের ভিতরে যাতে আলো বাতাস খেলতে পারে সেই জন্য কী করা হতো, দেয়ালের একেবারে মানে যে ছাদের মতো যে অংশটা তার নিচে এখন যেমন তোমরা ঘুলঘুলি দেখতে পাও ঘরের মধ্যে, ওই টাইপের ছোট চৌকো করে ঘুলঘুলির মতো তৈরি করা হতো যাতে সূর্যের আলো শস্যাগারের ভিতরে প্রবেশ করতে পারে এবং শস্যাগারের ভিতরের যে গুমোট হাওয়া সেটা বাইরে বেরিয়ে যায়। এতে শস্যাগারের ভিতরে আলো বাতাস চলাচল করবে, শস্য ভালো থাকবে। শস্য ভালো থাকার একটা পদ্ধতি সেই সময় মানুষেরা তৈরি করেছিল। এবার শস্যাগারের পাশেই যে শস্যাগার তো একটা ইমারতের মতন, মানে বৃহৎ একটা অট্টালিকার মতো দেখতে। শস্যাগারের পাশে দেখা গিয়েছে যে বেশ কয়েকটি গোলাকৃতি গর্তের ব্যাস 10 ফুট 9 ইঞ্চি থেকে 11 ফুট পর্যন্ত। হুইলার তার হরপ্পায় উৎখননের মাধ্যমে অভিহিত করেছিলেন যে এই গোলাকৃতি গর্তের অভ্যন্তরে ছিল গম, যবের দানা, শস্যের খোসা এবং খড়। তিনি তাই স্বাভাবিকভাবেই তিনি সে অনুমান করেছিলেন। দেখো, হরপ্পা সভ্যতা সম্পর্কে আমরা যা কিছুই আলোচনা, যা কিছুই আমাদের বলার, সেটা মূলত আমরা প্রত্নতাত্ত্বিক উপাদানের মাধ্যমে পাই। আর হলো যেহেতু হরপ্পার লিপি আজও পাঠোদ্ধার হয়নি, তাহলে আজ আমরা যতটা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানছি, পরবর্তী পর্যায়ে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানতে পারবো। কিন্তু যেহেতু লিপি পাঠোদ্ধার হয়নি, তো তাই আমরা প্রধানত বলি অনুমান, সম্ভবত এই কথাগুলো ঐতিহাসিকেরা বা প্রত্নতাত্ত্বিকেরা ব্যবহার করেন। যে ওই শস্যাগারের পাশে যে গোলাকৃতি গর্তগুলো পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিকেরা অনুমান করছেন যে সেখানে শস্য ঝাড়াই বাছাই করার উদ্দেশ্যেই ওই গোলাকৃতি গর্তগুলো তৈরি করা হয়েছিল। এবং পিঠিকার অর্থাৎ শস্যাগারের দক্ষিণ দিকে ছিল 2 সারি ক্ষুদ্র বাসগৃহ। মনে করা হয় যে ওই বাসগৃহে মূলত শস্যাগারে যে সমস্ত শ্রমিকরা কাজ করতো তারা শস্যাগারে থাকতো। মানে বাসগৃহগুলো কীরকম ছিল জানো তো, মাঝখানে ছিল আঙিনা আর 4 ধার দিয়ে ছোট ছোট ঘর। মানে এখনও আমরা ইট ভাটায় এরকম আমরা দেখতে পাই ছোট ছোট ঘরের অস্তিত্ব। এবং বিভিন্ন মিলের যে বাসগৃহগুলো থাকে সেখানেও আমরা এগুলো এখনও দেখতে পাই। এবারে আমি আসছি যে মহেঞ্জোদারোর যে স্নানাগার, সেই স্নানাগার সম্পর্কে। এখানে দেখো, আমি এই স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি মহেঞ্জোদারোর স্নানাগার। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় নির্মাণটি ছিল তার স্নানাগার। মানে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে বিশাল স্নানাগার, যার মধ্যে ছিল একটি সরোবর যেটি শহরের উঁচু অংশে অবস্থিত। স্নানাগারটি ইটের কাজের এক চমৎকার দৃষ্টান্ত। এর আয়তন 11.88 ইন্টু 7.01 মিটার। এর গভীরতা ছিল 2.43 মিটার। উপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে, এই যে দেখো এখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে ছবির মাধ্যমে তোমরা একটু দেখো যে উপর থেকে নিচ পর্যন্ত ধাপে ধাপে সিঁড়ি রয়েছে, ধাপে ধাপে সিঁড়ি। এই ধ্বংসাবশেষ তো যতটুকু বোঝা যায় আর কি। আর চারদিক দিয়েই নামার জন্য সিঁড়ি, আবার ওই একই সিঁড়ি দিয়েই ওঠানামা করা হতো। আর স্নানাগারের একেবারে উপরের ধাপ যেখানে, সেখানে ছোট ছোট ঘর ছিল। এই ঘর মূলত স্নানাগারে স্নান করে পোশাক পরিবর্তনের জন্যই হয়তো ব্যবহৃত হতো। স্নানাগারের যে মেঝে সেটা ছিল পোড়া ইটের তৈরি। দেখে নাও, স্নানাগারের মেঝে ছিল পোড়া ইটের তৈরি। নিকটবর্তী এক ঘরের মধ্যেকার এক বৃহৎ কূপ থেকে সেখানে স্নানাগারে জল দেওয়া হতো এবং স্নানাগারের কোণা দিয়ে জল বেরিয়ে যাওয়ার জন্য নর্দমা ছিল। একথা আমরা জানি যে, মানে একথা প্রত্নতাত্ত্বিকেরা বলেছেন। হয়তো লিপি পাঠোদ্ধার হলে হয়তো আরও বোঝা যাবে যে স্নানাগার ধর্মানুষ্ঠানের জন্য ব্যবহার হতো। মহেঞ্জোদারোর এই স্নানাগারটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে স্নানের জন্য ব্যবহৃত হতো এবং এই স্নানাগারের জলও ছিল অত্যন্ত পবিত্র। ধোলাভিরাতে একটি বিশাল পুকুরের চিহ্ন দেখা গেছে। এই বিরাট স্নানাগার, মানে মহেঞ্জোদারোর যে স্নানাগার দেখতে পাওয়া যায়, ধোলাভিরাতেও ওই একই ধরনের একটি বিরাট স্নানাগার দেখা যায়। তাহলে এইভাবে মূলত আমরা হরপ্পার শস্যাগার এবং মহেঞ্জোদারোর স্নানাগার
আমরা মানে আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে দেখো যে এই স্লাইডের মাধ্যমে তুলে ধরা হয়েছে হরপ্পা যুগের ব্যবহৃত বিভিন্ন মৃৎ পাত্র, মানে হরপ্পার মানুষেরা মাটির তৈরি বিভিন্ন পাত্র তারা ব্যবহার করত, ব্রোঞ্জের তৈরি অস্ত্রশস্ত্রও তারা ব্যবহার করত। তবে মাটির তৈরি পাত্রই তাদের মধ্যে সমধিক প্রচলিত ছিল। মানে মাটির পাত্র তারা তৈরি করে, কাঁচা মাটি দিয়ে তারা পাত্র তৈরি করে সেটাকে তারা তার উপরে তারা নানা রকম ভাস্কর্য করত, তারপরে সেটাকে তারা স্থায়িত্ব দেওয়ার জন্য তারা আগুনে পোড়াতো। হরপ্পার যে শিলগুলো পাওয়া গেছে সেই শিলগুলোও কিন্তু তারা ওইভাবে তৈরি করতো। প্রথমে তারা মাটির চারা বানিয়ে তারপরে মানে শক্ত কিছু দিয়ে খোদাই করে তারা পশু কিংবা অন্য কোনো মানে গাছ এইসবের তারা ওইগুলো খোদাই করে করতো, তারপরে সেটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য তারা আগুনে পোড়াতো, স্থায়িত্ব দিত এইভাবে। এই যে হরপ্পা যুগের কিছু মৃৎ পাত্র আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তারপরে দেখো এখানে হলো এই যে নারী মূর্তি, বিভিন্ন আঙ্গিকে আমি একটু বলে দিই যে হরপ্পার মানুষেরা ধার্মিক ছিল এবং তারা প্রকৃতির বিভিন্ন রূপকে তারা পুজো করত। প্রকৃতির বিভিন্ন রূপ বলতে তারা বৃক্ষ, পশু এবং মানব, মানে মানবরূপী দেবতাকেও তারা পুজো করত। দেবতা মূলত একজনই পুরুষ দেবতা পাওয়া গেছে, আর সবই নারী দেবতা, মানে নারী দেবী অর্থাৎ মাতৃদেবীর পুজো তারা করত। এই যে একটি নারী মূর্তি, বিভিন্ন আঙ্গিকে তারা নারী মূর্তিকে মানে উপস্থাপন করত। আর মূলত যে শিলগুলো, শিলের উপরেই তারা, এই যে দেখো এখানে আমি একটা শিলের ছবি দেখিয়েছি, যে এই যে দেখো একটা শিংওয়ালা, তারপরে উপরে এগুলো মূলত কিন্তু সবই শিল মোহর বা শিলের উপরেই তারা এগুলো খোদাই করত। তারপরে আমি দেখো যে আরেকটি স্লাইডে হরপ্পার মানুষেরা কী ধরনের অলংকার ব্যবহার করতো। তারা পোড়া মাটির যে অলংকার ব্যবহার করতো, মানে অলংকারগুলো তারা বানিয়ে তারপরে সেটা আগুনে তারা পোড়াতো, সেগুলো তারা পরিধান করত। এবং ব্রোঞ্জের তৈরি অলংকারও তারা ব্যবহার করত, ধাতুর তৈরি অলংকারও তারা ব্যবহার করত। মানে বিশেষ করে লাপিস লাজুলি যে পাথর, সেই পাথর ছিল সেই সময়কার সবচেয়ে মূল্যবান পাথর। এখানে দেখো স্লাইডের মাধ্যমে আমি চেষ্টা করেছি যে তোমাদের এটা দেখানোর, যে হরপ্পা যুগের যে অলংকার আমি যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আর ক্লাসে যখন তোমরা থাকবে তখন আশা করি আরও ডিটেলে বলা যাবে, কারণ ভিডিও তো বেশি, আলোচনা তো বেশি বড় করা যাবে না। তাই এইখানেই আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আশা করি যতটা সম্ভব তোমাদের বোঝাতে পেরেছি। নমস্কার, তোমরা সবাই ভালো থেকো।